এসএসসি সমান পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর। আজকে যে আমরা ফলাফলটা ঘোষণা করছি সেখানে কৃতকার্য হয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আর যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই। 11টার পর পাওয়া যাবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়েবসাইটে। বজ্রাঘাতে মৃত্যুর শীর্ষে হাওর বেষ্টিত সুনামগঞ্জ, কাগুজে প্রকল্পের বদলে স্থানীয় জ্ঞান কাজে লাগানোর পরামর্শ পরিবেশবিদদের। মা দিবসে পৃথিবীর সব গর্ভধারিণীর প্রতি ভালোবাসা, সন্তান জন্ম থেকে শুরু করে পরিবারের গুরুদায়িত্বে অবিচল সর্বদা। মেয়েও পেলেন দেখে বলতো আমার মা এই যে নামবো। আমি মনে করি না যে এটা খারাপ মা ভালো মা, মা সব মা। বন্ধ দান টুহাইয়া দুহানদারি করিয়া কত কিছু করিয়া মানুষ করছে যেহেতু। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। প্রথম শিরোনামেই শুনেছেন এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা ভালো ফল করেছে তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর যারা কৃতকার্য হয়নি তাদের মন খারাপ না করে আস্থা নিয়ে পুনরায় চেষ্টা করার কথাও বললেন তিনি। সন্তানদের গালমন্দ না করার জন্য অভিভাবকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকালে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপরে প্রধানমন্ত্রী জানিয়েছেন এবারও ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মেয়েরা। মেধা বিকাশের লক্ষ্য রেখেই নতুন কারিকুলামে আনা হয়েছে পরিবর্তন, এমনটাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বেলা 11টার পর শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে। আর এরপরে বেলা 12:30টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় বসেন 20,24,192 শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা পাশ করেছে কৃতকার্য হয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে তাদের বাবা মা অভিভাবক তাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি। আর যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে আবার উদ্যোগ নেয় তাহলে আগামীতে পাশ করতে পারবে। আমরা এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের খবর ঢাকা এবং ঢাকার বাইরের সহকর্মীদের মাধ্যমে একটু জানবার চেষ্টা করব। আমরা শুরুতেই যাচ্ছি সহকর্মী ফারহান আর ন্যান্সির কাছে। ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে এই মুহূর্তে আছেন তিনি। ন্যান্সি, মাত্রই তো প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করা হলো এবং 11টার পরেই যেহেতু ওয়েবসাইটগুলোতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফলাফল পাওয়ার কথা, স্কুলে তো নিশ্চয়ই শিক্ষার্থী অভিভাবকরা অনেক আগেই এসে ভিড় জমিয়েছেন। কি অবস্থা দেখছেন জানাবেন। বৃষ্টি, একটু বলি যে আসলে অনেক অভিভাবক এবং শিক্ষার্থী আসলে এখন স্কুলে আসেনি, যেহেতু এটা অনলাইনে প্রকাশিত হয়ে যায় ফলাফলটি এবং 11টা কিছু পরে প্রকাশ করা হবে, আগেই ঘোষণা দেওয়া হয়েছে এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু 11টার কিছু পরে জানানো হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই ফলাফল জানতে পারবে। তো সেখানটাতে আমরা খুব কম সংখ্যক শিক্ষার্থীদেরকে দেখেছি। এখন যাদেরকে দেখা যাচ্ছে তারা বর্তমান শিক্ষার্থী রয়েছে। আমি যেখানে রয়েছে ভিকারুন্নিসা নুন স্কুলে সাধারণত বর্তমান যে শিক্ষার্থী রয়েছে ক্লাস 9-10 তারাই কিন্তু যারা উত্তীর্ণ হয় তাদেরকে অভিবাদন জানানোর জন্য একটা প্রস্তুতি নেয়। সেই প্রস্তুতিটা আমরা দেখতে পাচ্ছিলাম যে ড্রাম নিয়ে তারা প্রস্তুত হয়ে আছে, যে যারা শিক্ষার্থী রয়েছে পরীক্ষার্থী যারা আজকে ফলাফল পাবে তাদের জন্য আসলে প্রস্তুত করা হচ্ছে। এবং আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে যেহেতু 11টার পর অনলাইনে চলে আসবে ফলাফল, সেই জন্য তারা আসলে অপেক্ষা করছে। একটু কিছু তথ্য জানাতে চাই। আপনি হয়তো ইতিমধ্যেই জানেন যে এর মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে ফলাফল তুলে দেওয়া হয়েছে এবং তার কিছুক্ষণ পরে 12টা নাগাদ দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী একটি ব্রিফিং করবেন সাংবাদিকদের সাথে ফলাফলের বিস্তারিত নিয়ে।
এবং আরেকটু জানাতে চাই যে পরীক্ষার্থী এবার মোট পরীক্ষার্থী 20,24,192 জন শিক্ষার্থী এবার পরীক্ষার্থী দিয়েছে এবং সারা দেশে 29,735টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 3,700টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এর মধ্যেই কিন্তু যেই ব্যান্ড দলটি রয়েছে তারা যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে অভিবাদন জানানোর জন্য প্রস্তুত হচ্ছে এবং ভিতরে যারা শিক্ষক রয়েছেন তারাও বলছিলেন যে এর মধ্যে ফল ডাউনলোড করে তারা এই মাঠেই আসলে ঘোষণা করবে এবং যারা রয়েছে যারা এর মধ্যেই উপস্থিত হয়েছে তাদের মাঝে তাদের ফলাফল প্রকাশ করবে এবং আমরা জানি যে কিছুক্ষণ পরে হয়তো আরও শিক্ষার্থী আসবে, আমরা সেই শিক্ষার্থীদের উচ্ছ্বাস আপনাদেরকে দেখাতে পারবো। নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে দর্শকদের দেখাবো। ন্যান্সি, ধন্যবাদ জানাচ্ছি। একটু খুলনায় যাই, সহকর্মী প্রবীর বিশ্বাস অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। প্রবীর, আপনি কোন স্কুলে আছেন? ফলাফল যেহেতু প্রকাশ করা হয়েই গেছে বলা যায়, কারণ 11টার পরেই তো আসলে ফলাফল প্রকাশ করার কথা, সেক্ষেত্রে কেমন দেখা যাচ্ছে পরীক্ষার্থী যারা এবার ছিল এসএসসিতে তাদের উপস্থিতি? ফলাফল প্রকাশিত হয়ে গেছে বৃষ্টি। আমরা যে স্কুলটিতে রয়েছি নগরীর সরকারি কন্ডেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কিছু সময় আগেই তারা কিন্তু ফলাফলটা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে এখন পর্যালোচনা করছে, তবে তারা এখনও বলতে পারছে না কত শতাংশ তাদের স্কুলে পাশ করেছে। এবং এই স্কুলের ডাটাটা বলি, এই স্কুলের পরীক্ষার্থী ছিল 267 জন, তবে আগেই বলেছি যে কতজন পাশ করেছে সেটি এখনও তারা নিশ্চিত হতে পারেনি। তারা এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে। এবং খুলনা জেলার কথা যদি বলি, এবছর খুলনা জেলার পরীক্ষার্থী ছিল 29,545 জন এবং কেন্দ্র ছিল 86টি। এর মধ্যে এসএসসির কেন্দ্র ছিল 57, দাখিল পরীক্ষার কেন্দ্র ছিল 13 এবং ভোকেশনালের কেন্দ্র ছিল আরও 16টি। এবার যদি আমরা একটু যশোর বোর্ডের ডাটাটা বলি, যশোর বোর্ড খুলনা সহ 10টি জেলা নিয়ে গঠিত। এখানে 1,62,700 পরীক্ষার্থী ছিল, যা গতবারের চেয়ে 4,498 জন বেশি। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল 79,000 এবং মেয়ে পরীক্ষার্থী 82,000। আমরা যদি একজন শিক্ষার্থী আমরা জানতে পেরেছি সবগুলোতে লেটার নিয়ে এসএসসি পাশ করেছে, অনুভূতি কেমন এবং এই ফলাফলের পিছনে অবদান কার? ফলাফলের পিছনে অবশ্যই বাবা মার অবদান সবচেয়ে বেশি। এরপরে যে শিক্ষকরা, স্কুলের শিক্ষকরা অনেক সুন্দর করে গাইডলাইন করছে। আর সবচেয়ে বড় কথা, যেইটুকু টাইম পড়ছি খুব মনোযোগ দিয়ে পড়ছি, অতিরিক্ত বেশি পড়তে জানি, আবার কিন্তু কোয়ালিটিফুল এডুকেশন করছি, এইটাই। আর এখনও গা হাত পা কাঁপতেছে, মানে বিশ্বাসই হচ্ছে না যে 2 বছরের চেষ্টা, করোনার পরে আমাদের এটা একটা বড় একটা পরীক্ষা ছিল, তো আমরা অনেক ভয়ে ছিলাম যে করোনার মধ্যে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছিলো। তো অনেক খুশি, আসলে বলে প্রকাশ করতে পারবো না যে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারছি, এইটাই। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা শুনছিলাম বৃষ্টি এই খুশির সংবাদ এবং আরও যারা শিক্ষার্থীরা এখানে আসতে শুরু করেছে তারা বলেছে তাদের এই ভালো রেজাল্ট, আগামীতে এইচএসসিতে ভালো রেজাল্ট এবং একটি ভালো জায়গায় ভর্তি হয়ে তারা দেশ গড়ায় নিজেকে নিয়োজিত রাখবে। তবে ফল উৎসবের যে বিষয়টা শুনছিলাম, কিছুক্ষণ পরে আবারও ফিরবো আপনার কাছে। একটু চট্টগ্রামে যেতে চাই, মামুনুর রশিদ অফিকে দেখতে পাচ্ছি অপেক্ষা করছেন আমাদের জন্য। অফি, আপনি কোন বিদ্যালয়ে অবস্থান করছেন সেটি জানাবেন এবং যারা এবার পরীক্ষা দিয়েছে তারা আসতে শুরু করেছে কিনা, এই ফল ঘোষণাকে কেন্দ্র করে তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? বৃষ্টি, মূলত যারা পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে আসলে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাচ্ছেন এবং প্রত্যেকটি বিদ্যালয়ে তারা যাচ্ছেন এবং জানার চেষ্টা করছেন তাদের যে পরীক্ষার ফল আসলে কিছুক্ষণ পরেই মূলত ঘোষণা করা হবে এবং তারা আসলে পরীক্ষা সেটি জানতে পারবেন। এবং আমরা দেখেছি এই তাদের মধ্যে কিন্তু অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ এবং আমরা দেখেছি তারা আসলে অনেক বেশি আনন্দিত। তারা বলছেন যে কিছুক্ষণ পরে যেহেতু ফল প্রকাশ করবে, তারা যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার ফল সেটি আজকে ঘোষণা করা হবে। এবং অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু তাদের ছেলে সন্তানদেরকে নিয়ে, যারা সবাই আছেন সকলকে নিয়ে বিদ্যালয়ে আসছেন এবং তারা আসলে চিন্তিত যে আসলে তাদের সন্তানদের রেজাল্ট আসলে কি হবে সেই বিষয়ে আসলে তারা একটু চিন্তিত। এবং অনেকেই বলছেন যে গত বছর আমরা দেখেছি চট্টগ্রাম বোর্ডে কিন্তু 78.2% পাশের হার ছিল, সেটি এবারে কম হবে না কি বেশি হবে, এই বিষয় নিয়ে কিন্তু অনেকে অভিভাবক একটু চিন্তিত। তারা বলছেন যে অনেকে আসলে জিপিএ 5 পাওয়ার পরেও কিন্তু ভালো কলেজে তারা চান্স পান না, সেই বিষয়ে কিন্তু অনেক তারা চিন্তিত। এবং যারা আসলে বলছেন যে শিক্ষার্থীদের এবং অভিভাবক তারা সকলেই এরই মধ্যে আসলে বিদ্যালয়ে এসেছেন এবং কিছুক্ষণ পরেই মূলত চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আসলে এই আনুষ্ঠানিকভাবে আসলে
ফল ঘোষণা করবে এবং সেখান থেকেই মূলত প্রত্যেকটি বিদ্যালয়ে ফলগুলো নিয়ে যাবে। সেখানেই শিক্ষকরা যারা আছেন তারা তাদের শিক্ষার্থীদেরকে সেই ফলগুলো জানাবেন এবং সবকিছু মিলিয়ে বলতে পারি শিক্ষার্থী ও অভিভাবক সকলে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা কিছুক্ষণ পরে যেই ফল প্রকাশ হবে সেটি তারা জানতে পারবেন। এর পরবর্তীতে আসলে সরাসরি তাদের যে উচ্ছ্বাস সেটি আপনার মাধ্যমে দর্শকদের দেখাবো। ধন্যবাদ জানাচ্ছি। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চলে এবং ককটেল বিস্ফোরণও ঘটানো হয়, আর তাতে করে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শনিবার রাত 12টা এভাবেই সংঘর্ষে জড়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষ। দফায় দফায় চলে ককটেল বিস্ফোরণ। ঘটনার সূত্রপাত সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে। এ নিয়ে হলের ছাত্রলীগ সভাপতি নিয়াজের সাথে সহসভাপতি আতিকুরের হাতাহাতি হয়। এরই জেরে আতিকুরের কক্ষ ভাঙচুরের অভিযোগ ওঠে। ছড়িয়ে পড়ে উত্তেজনা। দেশীয় অস্ত্র নিয়ে চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। একটা সংগঠনের দুইটা গ্রুপের যে পরিবেশ সেটা বর্তমানে শান্ত আছে। আমরা চেষ্টা করছি যেন আর কোনো বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই কারণে আমরা অবস্থান করছি। এভাবে ঘণ্টাব্যাপী চলে মারামারি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাসে। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘাতে জড়ানো দুপক্ষের সাথে কথা বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুই পক্ষেরই কথা শুনছি বা আমরা দুই সাইডের কথাই শুনি আমরা একটু করছি যে আমাদের কিছু পুলিশ মানে আসছে, ওনারাও আসছেন। এখন থেকে আমরা মানে আমাদের সাথে আছেন, এখনো আমরা ফাইনাল কোনো সিদ্ধান্ত নিই। কংক্রিট ডকুমেন্টারি কোনো তথ্য আসে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য পাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরেন, আমরাই বলবো, আপনাদেরকে ডেকে সবকিছু বলবো। বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ডিএমপি ট্রাফিক গুলশান বিভাগ আজ থেকে বাসের গেট লক সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। মহাখালী বাস টার্মিনাল থেকে এই সিস্টেম চালু হওয়ার কথা রয়েছে, আর এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, গেট লক সিস্টেম প্রক্রিয়া চালু হয়েছে কিনা সেটি জানাবেন, এবং এই পুরো প্রক্রিয়া নিয়ে যাত্রী ও বাস চালকরা কি বলছেন? বৃষ্টি, আসলে পুরো প্রক্রিয়ার মাঝে কিন্তু বেশ কিছু ফাঁক রয়েছে। গেটলক সিস্টেমের কথা যেটা বলা হয়েছে, সেই গেটলক সিস্টেমটা কিন্তু হচ্ছে যে সকল বাসগুলো মহাখালী থেকে ঢাকার বাইরে যাবে, অর্থাৎ ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর আন্তঃজেলা যে বাসগুলো রয়েছে সে বাসের ক্ষেত্রে এই গেটলক সিস্টেমটা পরিচালিত হবে। এবং সেক্ষেত্রে মহাখালী থেকে বাসগুলো ছাড়ার পর বনানী, কাকলী, খিলক্ষেত, আবদুল্লাপুর, কালশি এই পয়েন্টগুলো ছাড়া বাসগুলো যাতে আর অন্য কোথাও না দাঁড়ায় সে ব্যবস্থা কিন্তু নিশ্চিত করা হচ্ছে পুলিশ এবং বাস মালিকদের যে সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে। বেশ কিছু ফাঁক রয়েছে, কথাটা কেন বললাম, কারণ যানজটের অন্যতম কারণ কিন্তু বাসের যত্রতত্রভাবে পরিচালনা করা। তাদের আজকের এই উদ্যোগের ফলে কিন্তু সিটি সার্ভিস যেগুলো রয়েছে সেগুলো এই আওতায় আসবে না। আর আপনার সাথে আমি যখন কথা বলছিলাম তখন ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি যে সকল বাসগুলো রয়েছে আন্তঃজেলা বাসগুলো কিছুটা নিয়ম মানছে, তবে সিটি সার্ভিস যেগুলো রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত এই নিয়মের তোয়াক্কা করছে না। এই ক্ষেত্রে কতদিন পর্যন্ত এই নিয়ম কার্যকরী হয় এবং কতটুকু কার্যকরী হলেও যানজট নিরসনে ঠিক কতটুকু এমন উদ্যোগ প্রভাব ফেলবে তাই এখন দেখার বিষয়। বৃষ্টি, শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ ভাস্কর। বজ্রাঘাতে মৃত্যুর শীর্ষে হাওড় বেষ্টিত জেলা সুনামগঞ্জ। এছাড়া হাওড় বাওড় অধ্যুষিত জেলাগুলোয় আশঙ্কাজনক হারে মৃত্যু বাড়ছে। এই অবস্থার জন্য বেশ কিছু কারণকে দায়ী করছেন স্থানীয়রা। প্রশাসন কিছু প্রকল্প নিলেও তা কাজে আসছে না। পরিবেশবিদরা বলছেন এজন্য কাগুজে প্রকল্পের বদলে দরকার স্থানীয় জ্ঞান আমলে নেয়া। সাধারণত এপ্রিল থেকে মে জুন পর্যন্ত বজ্রপাতের মৌসুম। এবছর 1 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত 38 দিনে বজ্রপাতে সারা দেশে 74 জনের মৃত্যু হয়েছে।
যার মধ্যে ৩৫ জনই কৃষক। মৃত্যুর এই সংখ্যা সবচেয়ে বেশি হাওড়াঞ্চলে। তালিকার শীর্ষ জেলা সুনামগঞ্জ। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে হাওড় পাড়ের মানুষ। আমরা ধান কাটার মধ্যে কৃষকরা মারা যাচ্ছে শুনছি না, যা যদি হঠাৎ একটা ঘটনা ঘটতে হইতে পারত। এখন তো মানুষের ধান কাটার মধ্যে ভয়ঙ্কর থাকে, যখন বজ্রপাত চালু হয় তখন আর মানুষ হাওড়ে থাকতে পারে না। এই হাওড়ের মাঝখানে আশ্রয় কেন্দ্র থাকতো তাহলে কৃষকরা, জেলেরা আশ্রয় নিতে পারত। সুনামগঞ্জ হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা এবং এটা আমরা জানি নানা কারণে। এই সমস্ত কারণে সুনামগঞ্জ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আলোচিত। সরকারিভাবে বা প্রশাসন বা জনপ্রতিনিধিরা যারা আছেন তারা বিশেষ উদ্যোগ নিতে পারেন, কৃষকদেরকে সহায়তা করতে পারেন। এই অবস্থার জন্য খোলা জায়গায় বড় গাছ কমে যাওয়া সহ সার্বিক পরিবেশ বিপর্যয়কে দায়ী করছেন স্থানীয়রা। প্রতি মৌজার মাধ্যমে সরকারি একটা পাথর ছিল, ব্রিটিশ পিরিয়ডের যে পাথর, মৌজার যে পাথর, এই পাথরগুলি থাকাতে আমাদের বজ্রপাতের সংখ্যা খুব কম ছিল। চতুর্দিকে গাছপালা লাগাইবে তাই আমরা জীবনটা বাঁচাই, তার মুখ একটু শান্তি পেলাম। এই গাছপালা লাগায় না, এই যে গাছপালা লাগাইছিল এন একটা চারো আসিল, সব একটা পরিষ্কার। সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের কারণেই এই বজ্রপাতটা ঘটে বলে আমি মনে করি। আমাদের বিশেষ করে গাছের সংখ্যা একেবারেই কমে গেছে, বিশেষ করে তাল গাছ সহ উঁচু যে গাছগুলো, এই গাছগুলো আমাদেরকে নানাভাবে রক্ষা করতো, কিন্তু এখন তো গাছের সংখ্যা নেই, সেভাবে লাগানোরও উদ্যোগ নেই। হতাহতের সংখ্যা কমাতে নেওয়া হচ্ছে বিভিন্ন পাইলট প্রকল্প। স্থানীয় প্রশাসনের তরফে কৃষকদের দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ 3 পরামর্শ। আগাম সতর্কবার্তা পাঠাতে 8টি বজ্রপ্রবণ জেলায় শনাক্তকরণ সেন্সর স্থাপন করেছে আবহাওয়া অধিদপ্তর। যদিও হাওড়বাসী বলছে এই সংকেত পান না তারা, প্রয়োজন অধিক কার্যকর উদ্যোগ। যখন এই সমুদ্র সীমায় বা এর কাছাকাছি যারা বসবাস করে তখন কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে তাদেরকে সংকেত জানানো হয়। সেইভাবে আমাদের হাওড়ের যে জনমানুষ আছে তাদেরকেও এরকম সংকেত জানাতে হবে। এখান থেকে উত্তরণের জন্য হতে পারে হিজল গাছ লাগানো যেতে পারে, তাল গাছ লাগানো যেতে পারে এবং বিভিন্ন স্থানে স্থানে বজ্র নিরোধক যে যন্ত্রগুলো আসছে আধুনিক, ওই যন্ত্রগুলো এখানে রাখা যেতে পারে। 2016 সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকার। আমিন বাবু, যমুনা নিউজ। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের কার্যক্রম চালাতে আর বাধা নেই বলেই জানিয়েছেন আইনজীবীরা। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এনায়েতুর রহিমের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে হাইকোর্টের দেয়া রুল নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। আদালতে জিএম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ অজিউল্লাহ, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, আর অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা। ভালোবাসার পরিমাপ করা দুরূহ। মাকে ভালোবাসার প্রকাশটাও পুরোপুরি হয়তো করা যায় না, তারপরও বলি ভালোবাসি মা, অভিবাদন তোমাদের। মাকে তো ভীষণ ভালোবাসি, তবু কেন মায়ের ভালোবাসার মাপকাঠি করতে চায় এই সমাজ বাস্তবতা, সেটি জানাবার চেষ্টা করবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। তুমি শিখিয়েছিলে পৃথিবীর অনুভূতিগুলো কিভাবে অনুভব করতে হয়, কিন্তু তোমার অনুভূতির খবর আমরা রাখি না। তোমার চোখে পৃথিবীর আনন্দ দুঃখ দেখে দেখে বড় হই, কিন্তু তোমার দুঃখ কষ্টগুলো দেখতে পাই না, তোমার আনন্দের খোঁজ রাখি না। তখন আমারও খারাপ লাগতো, আমার মেয়েও পেলেন দেখে বলতো আমার মা এই যে নামবো। কি অসীম শক্তিতে মা আমাদের ভালোবাসেন। 13 বছর 2 সন্তানকে মানুষ বানাতে জর্ডানে কাটিয়েছেন ফাহিমা। মন্দ কথার ধার ধারেননি, নিজের সুখের কথাও ভাবেননি। সবাই বলে সামাজিকতা মনে করেন, সবাই বলে ভালো মন্দ তো দুটাই আছে। মেয়েরা মানুষের জন্য গেছি, মেয়েরা মাশাআল্লাহ দিলে মানুষ হয়েছে। সন্তানদের জন্য মার ভালোবাসা চিরন্তন, প্রতিদিনের প্রতি মুহূর্তের। তবু মায়ের ভালোবাসার উপর, মায়ের দায় দায়িত্বের উপর কড়া নজর এই সমাজের। রেজাল্ট ভালো হয়েছে, মা নিশ্চয়ই অনেক পরিশ্রম করে, কিন্তু কোনো কারণে যদি কোনোবার একটু খারাপ হয় সঙ্গে সঙ্গে কথা শোনাতে কেউ ছাড়ে না। আমি মনে করি না যে এটা খারাপ মা ভালো মা, মা সব মা। যুগ যুগ ধরে পারফেক্ট মা হওয়ার একটা অদৃশ্য মাপকাঠি নির্ধারণ করা। ক্লাস 9-এ থাকাকালীন আমার বিয়ে হয়। আমি মাস্টার্স করছি এই বাচ্চা নিয়ে, আমার হাজব্যান্ডের সহযোগিতা নিয়ে। তবে আমার মতো এরকম ভাগ্য আমি অনেককেই দেখি না। হয় না আসলে, মা হয়ে গেলে আর মনে হয় না, চাইলেও ভাবে আর সময়টা পাওয়া যায় না, বিশ্রাম হয় না আসলে।
এত ভালোবাসা আর কষ্টের পর মায়ের স্বপ্নটা হারিয়ে যায় কেন? মায়ের বিশ্রাম গৌণ হয় কেন? মায়ের আনন্দ উদযাপন বাকেট লিস্টে আসে না কেন? কি নিজে তো এই যে কিছুই না, এখন কি করছি? কিছুই তো করিনি। মা তো অনেক কিছুই করে, পরে কি হয় মা জিরো, ছেলে চেনে না মায়েরে। সব মাই ভালো, যারা জব করছে তারা যে বাচ্চাকে দেখছে না তা না, মা মানি স্যাক্রিফাইস, সবাই চেষ্টা করছে। বাসা বাড়ি কাম করিয়া, বন্ধ দান টুহাইয়া, দোকানদারি করিয়া, কত কিছু করিয়া মানুষ করছে জীবতাইনরে। ওহানার যাই না যেরম পারতাছে এরম মার বিনিময় দিতাছে। আসলে আমরা যতটুকু পরিশ্রম করি এতটুকু প্রতিদান আসলে আমরা পাই না। সময়ের গতিতে ভাবনায় কিছুটা পরিবর্তন এসেছে, আর এই ভাবনার জগৎটা নাড়া দিতে হবে গোড়া থেকে, পরিবার থেকে, অর্থাৎ এই প্রজন্মের মায়েদের নিজেদেরকেই। আমাদের সামাজিক অবস্থায় এরকম যে আমরা মেয়েরাও এখন এটাই ভাবি যে না, এটাই আমাদের ডিউটি, এটা আমার মা করে আসছে, আমি করছি, ভবিষ্যতে আমার মেয়েও করবে, ঠিক আছে, এটা প্রথায় পরিণত হয়ে গেছে। কিন্তু এটার থেকে বেরোনোর একটাই প্রধান উপায়, সেটা হচ্ছে মেয়েদের কিছু করা। মেয়েদেরই সোচ্চার হতে হবে। আমার ছেলেরা তো এমনি এমনি শিখে নাই, ওটা আমি শিখাইছি, এখন তারাও আমার পরিবারে ওভাবেই চলছে। মাকে অসম্ভব শক্তিতে পরিপূর্ণ করে পাঠান সৃষ্টিকর্তা নিজেই, তবু সেই শক্তির পরীক্ষা দিয়ে চলতে হয় সমাজ বাস্তবতায়। মাও যে আলাদা মানুষ, তারও যে ভালোবাসার আর নিজের মতো করে বেঁচে থাকার অধিকার আছে, সেই শুভবোধ আসবে সবার মাঝে একদিন। প্রত্যাশার প্রদীপটা জ্বলে থাকে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর শিশুর গগন বিদারী চিৎকারের ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। মৃত মায়ের বুক আঁকড়ে ধরে শিশুর কান্না কাঁদিয়েছে হাসপাতালের সবাইকে। ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মারা যায় শিশুটির মা। প্রথমে পরিচয় পাওয়া যাচ্ছিল না শিশুটির, পাওয়া যাচ্ছিল না কোনো স্বজনকেও, পরে পরিচয় মিলেছে। এই চিৎকার মায়ের জন্য। হয়তো এভাবে বারবার হাতের ইশারায় অবুঝ শিশুটি দেখাচ্ছে ওই তো আমার মা, কিন্তু মা তো নেই, সড়ক দুর্ঘটনায় মারা গেছে। কি খাইবা কিছু কিছু খাইবা কিছু অ্যাক্সিডেন্টে সাল টাল ডেকেছিল, এরপর ওই যে বাচ্চার মারে, কিন্তু বাচ্চা ঠিকই চিনছে। মার যখন শান্ত না পায়, মা না খাওয়ালো, মার বুকে থাকলে এটা একটা শান্তি। গত 9 মে ভালুকায় সড়ক দুর্ঘটনায় আহত হয় মা মেয়ে। ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার মাকে মৃত ঘোষণা করেন। যেহেতু মা মারা গেছে, অন্তর আসলে তার কেউ নাই, যে কেউ থাকুক, যত আত্মীয় স্বজন যাই থাকুক, কিন্তু মার বিকল্প কেউ হইতে পারে। 2-3 দিন যাবত আমি বাচ্চাটা দেখতাছি, আমরা রোডের লোকজন যারা আছে ওনারাও দেখতাছে, ওই যার মনে আছে তার কোলে যা, কিন্তু আমরা কান্না থামে না আর কি, আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। এরপর থেকেই শিশুটির চিৎকার। ওয়ার্ডে থাকা অন্য রোগীর স্বজনরা কোলে তুলে শান্ত করার চেষ্টা করেন। গত রাতে মেলে স্বজনদের সন্ধান। কামিরদিয়া নামক স্থানে যে অজ্ঞাতনামা গাড়ির চাপায় যে মহিলা গুরুতর আহত হয়, ইতিমধ্যেই তার ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়েছে। তার বাড়ি সুনামগঞ্জ জেলা দোয়ারা থানা, এবং তার ভাই ইতিমধ্যেই সিলেট থেকে রওনা দিয়েছে। মৃত মায়ের বুক জাপটে ধরে রাখা শিশুটির এই ছবি বলে দিচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মায়ের বুক। পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। আর এই ছিল যমুনা নিউজের আয়োজনে।